সুপ্রদর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনপ্রিয় অভিনয় শিল্পী গোলাম কিবরিয়া তানভীর। শুভ সকাল ভাইয়া, কেমন আছেন? শুভ সকাল আপনাকেও। ভালো আছি, আপনি ভালো? আমি বেশ ভালো আছি। আপনাকে পেলে বরাবরের মতোই ভালো লাগা কাজ করে, কারণ আপনি আমাদের এটিএন বাংলার একজন সদস্য। এটিএন বাংলায় আপনার চেহারা নিয়মিত যায়, আপনি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, তার পাশে আমাদের এটিএন বাংলার পরিবারের সাথে সম্পৃক্ত, ভালো লাগার বিষয়টা তো আছে। শুরুতে একটু জানতে চাই যে রিসেন্টলি আর কি কি কাজ করা হচ্ছে এখন আপনার? রিসেন্টলি তো গেল ঈদে বেশ কিছু সিঙ্গেল করেছি, প্লাস একটা ওটিটিতে কাজ করা হয়েছে, আর রিসেন্ট টাইমে একটা অনুদানের ছবি করেছি। সো এগুলো যদি বলি রিসেন্ট কাজ। যে এটিএন বাংলার আপনার একটি ধারাবাহিক টেলিফিল্ম প্রতিনিয়ত যাচ্ছে, সেই টেলিফিল্ম সম্পর্কে একটু জানতে চাই যে এটিএন বাংলার সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন? এটিএন একটা সিরিয়াল যাচ্ছে আমার, সিরিয়ালটা বেশ ভালোই রেসপন্স পাচ্ছি, বিশেষ করে যারা টেলিভিশনে দেখে, একটু সিনিয়র সিটিজেনস। আমরা তো মানে সচরাচর দেখা যায় যে খুব ইয়াং কিছু দর্শক আছে আমাদের নাটক ইন্ডাস্ট্রি, নাটক যারা দেখে, তার মধ্যে কিছু নাটক এরকম থাকে যে ফ্যামিলি নিয়ে দেখার মতো। তো আমাদেরটা যেহেতু একটা ফ্যামিলি ড্রামা, ড্রয়িং রুমে বসে দেখার যে একটা বিষয়টা, সেটা এই নাটকটা ঘটাতে পেরেছে। আই বিলিভ গল্প অনেক, আমি বলবো যে খুব ফ্যামিলি ওরিয়েন্টেড, ফ্যামিলি ক্রাইসিস নিয়ে। এবং আমরা চেষ্টা করি, আমাদের যে রাইটার আছেন এবং আমাদের ডিরেক্টর চেষ্টা করে যে একটু ক্রাইসিসের মধ্যে দিয়ে যে সলিউশনসগুলো বের হতে পারে, সম্পর্কগুলোকে একসাথে আঁকড়ে রাখা, এগুলোই আসলে আমাদের ওই নাটকটার আসলে মূল মোটিভ। ড্রামা তো থাকছে ইন বিটুইন আর কি। আচ্ছা, যদিও আমরা প্রতিনিয়ত শুনেছি, আবার একটু শুনতে চাই যে অভিনয় জগতের জার্নিটা আপনার শুরু হয়েছিল কিভাবে, প্রথম অফারটি কিভাবে পেয়েছিলেন? অফার পেয়েছিলাম আমি, অভিনয় যদি বলেন, আমি বিজ্ঞাপন করতাম তখন। আমার ফার্স্ট বিজ্ঞাপনের অভিজ্ঞতাটা একটু শেয়ার করি। আমি চিটংয়ের ছেলে, আমি চিটংয়ে থাকি, তো বেশ কিছু পত্রিকায় আমার ফটোশ্যুট করা হয়েছিল, প্রথম আলো অ্যান্ড সমকাল। ওখানে ওই সময়, এখন জানি না হয় কিনা, ওই সময় কম্পিটিশন হতো, ফ্যাশন শো হতো, কাপড় জমা দিত ডিজাইনাররা। তো সেখানে আমার সামহাও আমার তাদের সাথে যোগাযোগ থাকে, আমি মডেলিং করার কারণে। সো কিছু ছবি আমি বের করে, আমার ফটোশ্যুটের ছবি আমি ঢাকাতে শাহবাগে এসে দিয়ে গিয়েছিলাম। সো ওইখানে আমার বিজ্ঞাপনের ডাক পড়ে অমিতাভ ভাইয়ের থ্রুতে, তা আমি বিজ্ঞাপন করে ফেলি। এই বিজ্ঞাপন যেহেতু বাংলা লিংকের বিজ্ঞাপন ছিল, তখন টেলিকমের একটা খুব শুরুর দিকের বিষয় বলছিলাম আর কি, যে টেলিকম দেশে আসছে এবং খুব বড় বড় বিজ্ঞাপন করছে। সো তখন গ্রামীণ ফোন, বাংলা লিংক, এরকম 3-4টা টেলিকম যারা করেছে, আমি, নিশো, ইমন, আমরা তিনজন 3টা টেলিকম করেছিলাম। সো আমাদেরকে ডেকে আনে হচ্ছে আরিফ খান, ইন্টারভিউ করবে আমাদের। সো ওখানেই আমার ইন্টারভিউ হয়, এবং সেই আরিফ খান, উনি ডিরেক্টর একজন, উনি পরবর্তীতে আমাকে ওনার একটা সিরিয়ালে নায়ক হিসেবে কাস্টিং করেন আর কি। সো এইভাবেই হয়ে যায়। চমৎকার। কখনো কি মনে হয়েছে যদি অভিনয় সেক্টরে আপনার কাজ করা না হতো তাহলে অন্য কোন প্রফেশন বেছে নিতেন? আমি কখনো ভাবিনি আমি চাকরি করব। সো আই কাম ফ্রম আ বিজনেস ব্যাকগ্রাউন্ড, তো হয়তো ব্যবসা করা হতো, বাট আমার খুব ইন্টারেস্ট ছিল ক্রিকেটে, ক্রিকেট খেলতাম। সো ক্রিকেটার তো হতে পারিনি, বিকজ ওই সময় আসলে ক্রিকেটটাকে প্রফেশন হিসেবে নেওয়াটা আমার মনে হয় যে একটু চ্যালেঞ্জিংই ছিল। হ্যাঁ, কারণ প্যারেন্টস আসলে ওই সময় একটু ফোকাস করতে বলতো স্টাডিতে অল, আর ক্রিকেটে আসলে অনেক সময় দিতে হয়। ঠিক আছে, আবার ইনজুরিসের কিছু ব্যাপার থাকে, যে when you are injured, দেখা যায় আপনার কেরিয়ার হয়তো বা ওখানেই স্টপ হয়ে যায়। সো দেয়ার আর লেস চান্সেস। সো ওই জায়গা থেকে শুরু করে, ক্রিকেট ওয়াজ নট দ্যাট বিগ অ্যাট দ্যাট টাইম। সো ওই জায়গা থেকে হয়তো বা পড়াশোনা করেছি, বিবিএ, এমবিএ করেছি। তো আমি বিবিএ করার সময় বেসিক্যালি আই রিয়েলি গট বিজি প্রফেশনালি অ্যাক্টিংয়ে। সো এরপর থেকে আই টুক ইট অ্যাজ মাই প্রফেশন। খুব ভালো। অভিনয় করতে গিয়ে তো অনেক ধরনের স্মৃতি অবশ্যই আছে লাইফে, যেটা এখনো হয়তো বা আপনাকে হাসায় বা অনেক সময় একটু বেদনাও দিতে পারে। সেখান থেকে রিসেন্টলি কোনো স্টোরি যদি আমাদের সাথে শেয়ার করতেন। একটা স্টোরি আছে আমাকে খুব হন্ট করে। আগে শুনতাম খুব, যে শুটিং করতে গেলে ভূতের গল্প শুনতাম। হ্যাঁ, সো আমরা একটা কাজ করছিলাম মোহন খানের। তো মোহন ভাই আমাদের এটিএন বাগনার সাথেও অনেক খুবই পারিবারিকভাবে জড়িত ছিলেন, আল্লাহ ওনার আত্মার
শান্তি দেখ ওনার আত্মাকে, উনি এখন আমাদের মাঝে নেই। মোহন খানের একটা সিরিয়াল করতে গিয়ে বা টেলিফিল্ম করতে গিয়ে আমার ঠিক মনে নেই, আমরা সাইমন হোটেলে উঠেছিলাম, সাইমন না, শৈবাল। শৈবাল হোটেলে আমরা 4টা ছেলে, 4জন কলিগ সমবয়সী, আমরা একটা রুমে থাকছিলাম বেড শেয়ার করে। সো হঠাৎ করে আপনার ফজরের আজানের আগে, হ্যাঁ, হঠাৎ করে মানে আমরা 2টা-3টা পর্যন্ত জেগেছিলাম। পরে আমরা বললাম যে সকালে আর্লি কল, ঘুমায় যাই, চল। তো আমরা ক্রিকেট খেলা দেখছিলাম, বন্ধ টন্ধ করে শুইছি, তো আজানের আগে আগে আধা ঘন্টা পরে আজান এরকম। তো হঠাৎ করে আজানের আগেই একজন হঠাৎ করে উঠলো, পাশের জনকে মারা শুরু করলো, খুব মানে ডিফারেন্ট ভাবে সাউন্ড করছিল সে, মানে হি ওয়াজ নট ইনটু হিম, মানে কিছু একটা তাকে ভর করেছে। এবং ওদের এসব দেখে আমরা দুইজনও উঠে গেছি ভয়ে, এবং লিটারালি ও তো মার খেয়ে আমাদের কাছে সাইডে চলে আসছে। তো আমরা তিনজনই ভয়, যার উপর ভর করেছে সেও চিল্লাচ্ছিল এবং আমরাও চিল্লাচ্ছিলাম। কিন্তু মজার কথা হচ্ছে রুমের যে 4টা ছেলে মানুষের এত জোরে জোরে চিল্লানো, এটা রুমের বাইরেই যায়নি। সামহাও 5 মিনিটের মধ্যে ঘটনা, এবং সামহাও আজান দিল এবং সে আস্তে করে কাম হয়ে বিছানার মধ্যে বসে পড়লো। তো যখন আমরা লাইট দিলাম, ওই একদম ফ্র্যাকশন অফ সেকেন্ড, লাইট দেওয়া, আজান দেওয়া, তারপরে এই যা যা ঘটলো অন্ধকারের মধ্যে, আমরা কোনো মতে লাইটটা দিলাম, দিয়ে দেখলাম যে একজনের এদিকে কেটে গেছে, একজনের এদিকে ব্যথা পেয়েছি, মানে অন্ধকারে কি যে হলো আমরা নিজেরাও আসলে টের পাইনি। তো পরবর্তীতে ওকে একটু নর্মাল করলাম, ও নর্মাল হতে একটু সময় লেগেছে। তো তার কিছুই মনে নেই আসলে, তার আসলে কিছু মনে নেই। সো এইভাবেই তাকে আসলে ওই অবস্থায় আমরা ঢাকায় পাঠাই দিলাম আর কি, যে ইউ নট ফিলিং গুড, অসুবিধা নেই, ইউ গো হোম। সো মোহন ভাই পাঠাই দিল তাকে। সো এই ঘটনাটা আমাকে হন্ট করে, আমি এখনো পর্যন্ত আসলে এটার মানে কোনো কিছু বুঝে উঠতে পারিনি কি হয়েছিল ওই দিন। এখনো মনে পড়লে একটু একটু ভয় লাগা কাজ করে না? ভয় এখন হয়তো আসলে ভয়ঙ্করই ছিল আসলে ওই সময়টা, যে অন্ধকারে কে কাকে মারছে, কে কাকে ধরছি এবং কি হচ্ছে এটা বুঝে উঠতে পারি না, মানে একদম কয়েক সেকেন্ডের একটা বিষয়। এখন অভিনয় জগতে কাজের কি কি চ্যালেঞ্জ আছে বলে আপনি মনে করেন? এখন চ্যালেঞ্জটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয়, রিলেভেন্ট থাকাটা খুব বড় একটা চ্যালেঞ্জ। কারণ আমাদের, শুধু আমাদের দর্শক বলবো না, ওয়ার্ল্ড ওয়াইডই দ্য টাইম, মানে টাইম স্প্যান যেটা আসলে আমরা স্ক্রিনে আমরা দিই, সেটা কমতে কমতে একদম সেকেন্ডসে চলে আসছে। সো আমরা মনে হয় যে 10 সেকেন্ড 20 সেকেন্ড পরে দর্শক খুব অস্থির হয়ে যায়, মানে ইন্টারেস্টিং যদি কিছু না লাগে, দে ট্রাই টু সোয়াইপ আর কি। এখন যেহেতু এভাবে আর এভাবে সোয়াইপিং এর যুগ চলে আসছে, সো আমার কাছে মনে হয় যে ওইটা একটা বড় চ্যালেঞ্জ, রিলেভেন্ট থাকা। এবং রিলেভেন্ট থাকতে গিয়ে আসলে আমরা অনেক কিছু করছি নিজেদেরকে আসলে ফিডে রাখার জন্য, সোশ্যাল মিডিয়াতে ফোকাসে রাখার জন্য। সেটা আমার কাছে মনে হয় অ্যাজ আ পারফরমেন্সটাকে কিল করছে, রাদার দেন আমরা ফোকাস করছি রিলেভেন্স আমাদের কতটা আছে সোশ্যাল মিডিয়াতে। সো আমার মনে হয় এটা একটা খুব টাফ টাইম যাচ্ছে অল ওভার ওয়ার্ল্ড, শুধু বাংলাদেশের কথা বলবো না। আচ্ছা, একজন অভিনয় শিল্পী বা আর্টিস্টের হিসেবে যদি ধরি যে কাজের জায়গা থেকে বেশি ফোকাসড হতো, সেটা অবশ্যই জরুরি, কিন্তু আসলে দেখতে ভালো হওয়া বা সুন্দর হওয়াটাও ইম্পর্টেন্ট, নাকি কাজটাও ভালো করা ইম্পর্টেন্ট? কোনটা বেশি ইম্পর্টেন্ট? ডেফিনেটলি কাজ। মানে আপনাকে তো আসলে হয়তো বা সৌন্দর্যের জন্য একবার সুযোগ দিবে, কিন্তু আপনি যদি পারফর্ম না করেন তাহলে তো ওখানে মাফ নাই। আচ্ছা, পারফরমেন্স তো মাস্ট। আপনার পারফরমেন্স তো দুর্দান্ত, আপনি খুব ভালো কাজ করছেন। সিনেমাতে কবে দেখতে পাচ্ছি? আমি সিনেমা করেছি তো। আচ্ছা, তাই? কোথায় এবং সেই সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, আমি গত বছর সিনেমা করেছি, সিনেমা হল মাল্টিপ্লেক্সে রিলিজ পেয়েছে। সিনেমার নাম হচ্ছে 362436। এটা একটা চরকি ব্যানারের একটা সিনেমা, রেজা ভাই ডিরেকশন দিয়েছে এবং এটা আপনি এখন চরকিতে পাবেন। এছাড়া এই বছর একটা অনুদানের ছবি করেছি, গুলজার ভাই ডিরেকশন দিয়েছে, ওইটা এখন এডিটিংয়ে আছে। আর দেশের এই অবস্থায় আসলে কিছু প্রোডাকশন পিছাচ্ছে, বাট হোপফুলি সব কিছু ঠিকঠাক হলে আরও 2-3টা স্টোরি নিয়ে বসা হয়েছে, 2-3টা প্রজেক্ট পাইপলাইনে আছে আমার। আচ্ছা, আমরা দেখি যে যারা ছোট পর্দায় কাজ করছেন, নাটকে কাজ করছেন, তারা সিনেমাতে গেলে আর নাটকে ব্যাক করছেন না।
আপনি কি আসলে এই যে সিনেমাতে চলে গেছেন, ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছেন, আপনাকে কি সব সেক্টরে দেখতে পারবো কিনা, নাকি এবার কাজ একটু বেছে বেছে করবেন? আমি কাজ সবসময় বেছে বেছেই করি। আরেকটু বেছে আমার করবেন কাছে কিনা? মনে হয় যে রিলেভেন্ট থাকাচ্ছে ঠিকঠাক কাজ করাটা অনেক ইম্পর্টেন্ট, মানে স্ক্রিনে বেশি থাকাচ্ছে। বিকজ আমি 20 বছর দিয়ে দিয়েছি, সো আমার অন্যান্য জায়গায়ও আমার ইনভলভমেন্ট আস্তে আস্তে বেড়েছে, আমার পার্সোনাল বিজনেস বলেন আদার জায়গায়। সো আমার কাছে মনে হয় যে কাজটা আসলে করে আমি শান্তি পাই সেটাই আমি চুজ করি। তাছাড়া সিনেমা যদি আমি দর্শক গ্রহণ করে, যদি আমি ওরকম স্কোপ পাই যে আমি শুধু ওটাই করতে পারবো, তাহলে ডেফিনেটলি ওটাতেই থাকতে চাই। কারণ আমার কাছে মনে হয় সময় দিতে হয়। ইনফ্যাক্ট আমি যেসব প্রজেক্ট করি, যেমন শুধু সিনেমা বলছি কেন, ওটিটিতেও কিন্তু এখন বড় বড় প্রজেক্ট হচ্ছে এবং অনেক লম্বা সময় দিতে হয়। ক্যারেক্টারাইজেশন, ক্যারেক্টার জন্য হয়তো বা দেখা যাচ্ছে চুল বড় করছি, ছোট করছি, লুক সেট, স্ক্রিপ্টিং, সো এগুলোতে তো আসলে সময় লাগে। সো ওই জায়গা থেকে আমার কাছে টেলিভিশন, বড় পর্দা ওইটা কোনো ম্যাটার করে না, ভালো প্রজেক্ট, ভালো ভালো ডিরেক্টর ম্যাটার করে। সো আমি এভাবে বলতে চাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব ভালো লাগলো বরাবরের মতোই কথা বলে। অনেক শুভকামনা রইলো, ভালো ভালো কাজ আমরা উপহার পেতে চাই আরো। ভালো থাকবেন সব সময়, ধন্যবাদ আবারও। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।